হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমরা নবম এবং দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বইয়ের দশম অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন নাম্বার 7-এর সমাধান নিয়ে আলোচনা করব। আমাদের প্রশ্ন নাম্বার 7-এ এখানে একটি রেওয়া মিল দেয়া আছে, সাথে কিছু তথ্য দেয়া আছে অর্থাৎ সমন্বয় দেয়া আছে। এগুলি দিয়ে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে ক নাম্বারে বলা হচ্ছে যে উপরিউক্ত তথ্য হতে নিট চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করো। একটা জিনিস খেয়াল করতে হবে, এখানে বলা হয়েছে নিট চলতি সম্পদ অর্থাৎ চলতি সম্পদ বের করতে হবে এবং সেটা নিট মানে যদি কোনো বাদটা দিতে হয় সেক্ষেত্রে বাদ দিয়ে তারপরে যেটা আমার নিট চলতি সম্পদ সেটা রাখতে হবে। আমরা এর আগের অঙ্কগুলিতে চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী যে বিনিয়োগ সেসব সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করেছি, সুতরাং আশা করি আমরা সহজেই এই অঙ্কটি বুঝতে পারবো। খ নম্বরে বলা আছে যে বিশদ আয় বিবরণীর সাহায্যে মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। অর্থাৎ মোট মুনাফা বা ক্ষতি এটা নির্ণয় করব, তবে সেটা হচ্ছে বিশদ আয় বিবরণীর যে ছক আছে সেই ছকটা অনুসরণ করে সেখানে আমরা করব। গ নম্বরে বলা আছে যে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে নিট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। তো বিশদ আয় বিবরণী করলে আমরা মোট মুনাফা বা নিট মুনাফা এটা আমরা সেখান থেকেই পাই, সেটা আমরা জানি। তবে এইখানে ব্যতিক্রম যেটা বলা হয়েছে যে নিট মুনাফা বা ক্ষতি আমার বের করতে হবে, তবে সেখানে আমরা মোট মুনাফা ধরে নিব 1,25,000 টাকা। ঠিক আছে, তাহলে আমরা অঙ্ক শুরু করি। প্রথমেই যেটা বের করব আমরা চলতি সম্পদ। তা আমার এখান থেকে খুঁজে বের করতে হবে যে আমার রেওয়া মিলে চলতি সম্পদ কি দেয়া আছে এবং অন্যান্য তথ্যের ভিতরে যদি কোনো চলতি সম্পদ থাকে সেটা আমরা নিব। আমরা চলতি সম্পদ হিসাবে আগে জেনেছি চলতি সম্পদ হচ্ছে যেমন নগদ টাকা, ক্যাশ, ব্যাংক জমা, তারপর হচ্ছে বিবিধ দেনাদার যদি থাকে, তারপরে প্রাপ্য নোট যদি থাকে, যদি খরচের অগ্রিম দেয়া হয় সেইটা, তারপরে হচ্ছে সমাপনী মজুত পণ্য, এগুলি হচ্ছে চলতি সম্পদের আওতায় পড়ে। তা আমার প্রথমে যদি আমি খুঁজি এখানে যে রেওয়া মিলে কি আছে, রেওয়া মিলে ক্রয় বিক্রয় আছে যেটা খরচ, ব্যয়, পরিবহন, বেতন ভাতা, কর, দস্তুরি, স্টেশনারি। দস্তুরি জিনিসটা কি? বাংলায় আমরা দস্তুরি অনেকেই নাম শুনি নাই হয়তো, ইংরেজিতে আমি যদি বলি কমিশন কিন্তু আমরা শুনেছি বা এর আগের অঙ্কগুলিতেও কমিশন ছিল, যে কারণে আমরা কমিশন বললে সহজেই ধরতে পারি, কিন্তু বাংলাতে যাকে বলা হয় দস্তুরি এটাও জেনে নিতে হবে। স্টেশনারি বাংলা যেটা হচ্ছে প্রিন্টিং স্টেশনারি যেটা আছে সেইটা হচ্ছে বন্দর চার্জ, যেটা হচ্ছে পোর্টের চার্জ ইংরেজিতে যদি বলি। আপনারা বাংলার সাথে সাথে ইংরেজিটাও দেখবেন। এটা দেখলে যেটা হবে যে আপনি যখন ইন্টারমিডিয়েটের অঙ্কগুলি করবেন বা হচ্ছে ডিগ্রির অঙ্কগুলি করবেন সেখানে দেখবেন ইংরেজিতে দেয়া থাকবে, সেক্ষেত্রে এই টার্মগুলি আগে পরিচিত থাকলে তাহলে হচ্ছে আপনার এটা বুঝতে সুবিধা হবে। স্টেশনারি যেটা হচ্ছে মনিহারি বলা হয় বাংলায়। আচ্ছা, তো ইজারা, ভাড়া, প্রদত্ত বার্তা, প্রাপ্ত বার্তা, মজুত পণ্য, এইখানে কিন্তু আমি কোনো সম্পদ অর্থাৎ চলতি সম্পদের কোনো আইটেম এখানে দেখতে পেলাম না। আচ্ছা, তাহলে কোথায় থাকতে পারে? অন্যান্য তথ্যের ভিতরে আছে কিনা আমরা একটু খুঁজে দেখি। আমরা জানি সমাপনী মজুত পণ্য এটা একটা চলতি সম্পদের আইটেম। সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে এখানে একটা বিষয় বলা আছে, এটা খুব খেয়াল করে শুনতে হবে। সেটা হচ্ছে 1 নম্বরে বলা আছে অবিকৃত পণ্যের মূল্যায়ন করা হয়েছে 1,30,000 টাকা। অর্থাৎ যে পণ্যগুলি বিক্রি হয়নি, অর্থাৎ আমি কিন্তু এখানে ট্রেডার্সের বিক্রি অঙ্ক করতেছি। ট্রেডার্স কারা? ট্রেডার্স হচ্ছে যারা মাল কিনে বিক্রি করে। এরা নিজেরা তৈরি করে না অর্থাৎ ম্যানুফ্যাকচার করে না, এরা মাল কিনে লাভ যোগ করে তারপর হচ্ছে বিক্রি করে। সুতরাং দেখা গেছে তারা যে পরিমাণ পণ্য কিনেছিল সেগুলি সব বিক্রি হয় নাই, 1,30,000 টাকার পণ্য এখনও অবিকৃত আছে। তার মানে এইটাই হচ্ছে সমাপনী মজুদ। এটার দাম ধরা হয়েছে কত? 1,30,000 টাকা। কিন্তু সাথে আবার একটা অ্যাডিশন আছে, বলা আছে কি এর মধ্যে 2,500 টাকা মনিহারি মজুদ রয়েছে। মনিহারি আমরা জানি একটা প্রতিষ্ঠানের মনিহারির যে খরচ মানে স্টেশনারি, কাগজ কলম, খাতা, পেন্সিল, এগুলি অফিসিয়াল কাজ করার জন্য এগুলি প্রয়োজন হয়। তাই এই যে মজুদ যেগুলি রয়েছে মনিহারি মজুদ, এটা তো আসলে আমার বিক্রি করার জন্যে আমি রাখি নাই, এটা আমি পরবর্তীতে ইউজ করব, ব্যবহার করব অফিসের কাজে, সেজন্য রেখেছি। সুতরাং এইটা সমাপনী মজুদ পণ্যের ভিতরে থাকা উচিত না। তাহলে মূলত
আমার এই মণিহারি মজুদ টজুদ সব কিছু মিলিয়ে হচ্ছে 1,30,000 টাকার পণ্য সে ধরে রেখেছে, কিন্তু এটা ভুল। তাহলে মূলত আমার সমাপনী মজুদ পণ্য হিসাবে যে টাকাটা আসবে সেটা হলো এই 1,30,000 টাকা থেকে 2500 টাকার যে মণিহারি আছে এইটা বাদ দেওয়ার পরে যেটা থাকবে সেইটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য হিসাবে দেখাবো। তাইলে এই 2500 টাকা কী হিসাবে দেখাবো? এটা দেখাবো আমি অব্যবহৃত মণিহারি হিসাবে। এটাও একটা সম্পদ, ঠিক আছে? অব্যবহৃত, যেহেতু আমি পরে এটাকে ব্যবহার করব তখন এটাকে খরচ হিসাবে দেখাবো, তার আগ পর্যন্ত এটাকে সম্পদ হিসাবে দেখাইতে হবে। তার মানে সমাপনী মজুদ পণ্য হিসাবে আমি দেখাবো 1,30,000 টাকা থেকে 2500 টাকা বাদ দেওয়ার পর যে অ্যামাউন্টটা থাকবে সেইটা, আর অব্যবহৃত মণিহারি হিসাবে আমি 2500 টাকা চলতি সম্পদ হিসাবে দেখাবো। তাহলে এখানে দুইটা আইটেম আমি চলতি সম্পদের কিন্তু পেয়ে গেলাম। এরপরে আছে ধারে ক্রয় ধারে বিক্রয়। এইখানে ধারে ক্রয় ধারে বিক্রয়ের মধ্যে চলতি সম্পদের কিছু আছে কিনা এটা খুঁজে বের করতে হবে। অবশ্যই আছে। কীরকম আছে? আমি যদি বাকিতে বিক্রি করি তাহলে কি দেনাদারের পরিমাণ সৃষ্টি হবে। তো আমরা জানি দেনাদার একটি চলতি সম্পদ, সুতরাং বাকিতে যে ধারে বা বাকিতে একই কথা, সুতরাং বাকিতে যে 10,000 টাকার পণ্য বিক্রি করেছি এই টাকাটাও আমার একটি চলতি সম্পদ। এরপরে আছে কর বাবদ 1,500 টাকা বকেয়া রয়েছে, অর্থাৎ আমরা জানি ট্যাক্স, করের ইংরেজি কি? ট্যাক্স বললে ভালো বুঝি। তো ট্যাক্স তো একটা খরচ, এই খরচের বকেয়া রয়েছে। বকেয়া থাকলে তার মানে দিতে হবে, এটা আমার দায়। সাথে আরেকটা কথা বলা হয়েছে পক্ষান্তরে, মানে অন্যদিকে অভিকর আছে 500 টাকা অগ্রিম দেয়া। অভিকরও একটা খরচ, এই খরচের অগ্রিম দেয়া আছে 500 টাকা। তো আমরা জানি যে খরচের যদি কোনো অগ্রিম থাকে সেটাকে আমরা চলতি সম্পদ হিসাবে বুঝি। তাহলে চলতি সম্পদ এখান থেকে পেলাম কি? একটা হচ্ছে সমাপনী মজুদ পণ্য পেলাম, আর একটা হচ্ছে অব্যবহৃত মণিহারি পেলাম, আর একটা হচ্ছে ধারে বিক্রয়ের কারণে দেনাদার সৃষ্টি হলো সেইটা একটা, আর ফাইনালি হচ্ছে অভিকর, অর্থাৎ 500 টাকা অগ্রিম দেয়া হয়েছে খরচের, এটা। তাহলে আমি এখন যদি এগুলিকে টোটাল করি, অর্থাৎ এরকম একটা ছকে আমরা করতে পারি করণীয় কয়ে। আমি যদি প্রথম আইটেমটা নেই, প্রথম আইটেম ছিল কি? বিবিধ দেনাদার, অর্থাৎ 10,000 টাকার পণ্য বাকিতে যে বিক্রি করা হয়েছে এইটা একটা চলতি সম্পদ আমার। তাহলে আমরা এটাকে নিলাম 10,000। তারপরে কি নেব? অগ্রিম অভিকর, অর্থাৎ খরচের যে অগ্রিম দেয়া ছিল 500 টাকা সেটা নেব। তারপরে আছে অব্যবহৃত মণিহারি 2500 টাকা দেয়া ছিল সেটা নেব, এবং সব শেষে নেব হচ্ছে সমাপনী মজুদ পণ্য। সমাপনী মজুদ পণ্য কত নিব? এই 1,30,000 টাকা থেকে 2500 টাকা বাদ দেওয়ার পরে যে অ্যামাউন্টটা থাকে সেই অ্যামাউন্টটা নিব, অর্থাৎ 1,27,500। তার মানে একটা বিষয় চিন্তা করতে হবে যে অব্যবহৃত মণিহারি সমাপনী মজুদ পণ্যের ভিতরে অন্তর্ভুক্ত আছে বলেই কিন্তু আমরা এইটা বাদ দিলাম। আচ্ছা, তাহলে এখন আমার তাইলে টোটাল কত টাকার নিট চলতি সম্পদের পরিমাণ থাকবে সেটা আমার বের করতে হবে। এই 4টা আইটেম যোগ করলে যা হয় তাই কত হয়? 1,40,500 টাকা। তাহলে করণীয় ক নাম্বার শেষ। এবারে যাব আমরা করণীয় ক্ষয়ে। এখানে বলা আছে যে একটা বিশদ আয় বিবরণীর ছকে কি করতে হবে? মোট মুনাফা বা ক্ষতি নির্ণয় করতে হবে। আমরা জানি মোট মুনাফা বা ক্ষতি আমরা কিভাবে নির্ণয় করি। প্রথমে হচ্ছে বিক্রয়ের যে অ্যামাউন্টটা সেটা থেকে যদি কোনো ফেরত অ্যাডজাস্টমেন্ট থাকে সেগুলি করে নেই। সেখান থেকে তারপরে বিক্রিত পণ্যের ব্যয়, আমার যে পণ্যটা বিক্রি হলো সেই বিক্রিত পণ্যের যে ব্যয়টা আছে, যেমন ওই পণ্যটা ক্রয় করতে আমার খরচ হয়েছে, তারপরে ক্রয় করে আনা পর্যন্ত, বিক্রি করা পর্যন্ত কিছু খরচ আছে, সেগুলি যা যা আছে সেগুলি বাদ দিয়ে তারপরে মোট মুনাফা বা ক্ষতি আমরা নির্ণয় করি। তাহলে প্রথমেই আমরা যেটা করব, বিশদ আয় বিবরণীর একটা ছক করব। এরকম হচ্ছে একটা আংশিক ছক, যেহেতু আমার বিশদ আয় বিবরণীতে একেবারে নিট লাভ পর্যন্ত করতে হয়, কিন্তু এখানে যেহেতু মোট মুনাফা পর্যন্ত করতে বলছে সেহেতু আমরা এটাকে পাশে একটা আংশিক কথা লিখে দেই, হ্যাঁ, এবং সময় তারিখটা লিখতে হবে। এরপর হচ্ছে নিট বিক্রয় প্রথমে নেব। এখন নিট বিক্রয় নিতে হলে আমার বিক্রয় আছে কিনা খুঁজতে হবে, এবং বিক্রয় থেকে যদি কোনো ফেরত থাকে, কোনো বাকিতে বিক্রয় থাকে, সেগুলির অ্যাডজাস্টমেন্ট করে নিতে হবে। তো প্রথমে আমার রেওয়া মিলে দেওয়া আছে পণ্য বিক্রয় কত টাকা? 3,15,700 টাকা। এখানে ফেরতের কোনো কথা বলা নাই রেওয়া মিলে, এখানে বলা আছে শুধু ধারে 10,000 টাকার পণ্য বিক্রি করা হয়েছে।
অর্থাৎ এইখানে যে 3,15,700 টাকা দেখানো হয়েছে এর মধ্যে কিন্তু এই 10,000 টাকা নেই। কিভাবে বুঝলাম? এই যে বলা আছে হিসাবভুক্ত হয়নি, সুতরাং এটা এই 10,000 টাকা 3,15,700 টাকার সাথে যোগ হয়ে যাবে। তার মানে আমি কি লিখতে পারি? বিক্রয় কত টাকা? 3,15,000। এখানে ধারে একটা বিক্রয় ছিল, সেটা আমি যোগ করে দিব। 10,000 টাকা যোগ করলে কত হবে? 3,25,000 টাকা। ওকে, ফাইন। এখন আমার বাদ দিতে হবে কি? বিক্রিত পণ্যের ব্যয়। বিক্রিত পণ্যের ব্যয় কিভাবে বাদ দিতে হয়? প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য নেব, প্রারম্ভিক মজুদ পণ্যের সাথে ক্রয় নেব, ক্রয়ের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলি করে নেব, এবং ক্রয়ের রিলেটেড যত খরচ আছে সেগুলিও আমরা ক্রয়ের সাথে নিব। তারপরে টোটাল খরচ থেকে আমরা সমাপনী মজুদ পণ্যটা বাদ দিব। আচ্ছা, অঙ্ক করতে থাকি, করলে বোঝা যাবে। তো প্রথমেই আমরা যেটা নেব যে প্রারম্ভিক মজুদ পণ্য। প্রারম্ভিক মজুদ পণ্য সবসময়ই হচ্ছে এটার অমিলে দেয়া থাকে। এই যে মজুদ পণ্য 10 নম্বরে দেয়া আছে কত টাকা? 30,000 টাকা। ওকে, ফাইন। আমরা প্রথমে প্রারম্ভিক মজুদ পণ্য নিলাম 30,000 টাকা। এবারে নেব ক্রয়। আচ্ছা, এইখানে ক্রয় আছে কত? 2,50,000 টাকার ক্রয় আছে। ক্রয় নিব, যদি কোনো ফেরত থাকে সেগুলি বাদ দিব। এখানে কোথাও ফেরতের কথা কিছু বলা নাই, সুতরাং সরাসরি 2,50,000 নিব। তবে একটা হিসাবভুক্ত হয় নাই ক্রয়, এই যে 5,000 টাকার একটা ক্রয় আছে যেটা হিসাবভুক্ত হয় নাই, এটাকে আমরা হিসাবভুক্ত করব, অর্থাৎ ক্রয়ের সাথে যোগ করে দিব। বিক্রয়ে যেরকম করলাম সেই রকমভাবে ক্রয় কত? 2,50,000, এর সাথে যোগ হবে ধারে ক্রয়, এটা যোগ করলে যেটা হয় 2,55,000 লিখে দিলাম। এরপরে কি যাবে? পরিবহন। যদি এরকম শুধু পরিবহন দেয়া থাকে, যদি বলা না থাকে যে এটা ক্রয় পরিবহন নাকি বিক্রয় পরিবহন নাকি আন্তঃপরিবহন নাকি বহি পরিবহন, এরকম যদি কোনো কিছু ডিফাইন করা না থাকে, কিছু বলা না থাকে, তাহলে ধরে নিতে হবে যে এটা ক্রয় পরিবহন। অর্থাৎ পণ্যটি যে ক্রয় করেছে সেটা প্রতিষ্ঠান পর্যন্ত নিয়ে আসা বা শোরুম পর্যন্ত নিয়ে আসা, এই যে খরচটা পরিবহনের, এটা হচ্ছে ক্রয় পরিবহন। তাহলে এই 15,000 টাকা যেহেতু ক্রয়ের সাথে যুক্ত, সুতরাং এই পরিবহনটা আমরা ক্রয় পরিবহন হিসাবে নিয়ে নেব 15,000 টাকা। ওকে, ফাইন। এরপর বেতন ভাতা, এটা হচ্ছে ক্রয়ের রিলেটেড না, কর অভিকর ক্রয় রিলেটেড না। দস্তুরি, স্টেশনারি, বন্দর চার্জটা যেহেতু আমি যদি কোনো পণ্য আমদানি করি, আমদানি করলে যে পোর্টে, ধরেন আমি যদি এয়ারে আনি তাহলে হচ্ছে আমার বিমানবন্দরে সেটা একটা চার্জ দিতে হয়। যদি হচ্ছে আমি নৌপথে নিয়ে আসি তাহলে চট্টগ্রাম বন্দর বা মংলা বন্দর, যে বন্দর দিয়েই আমি আনি না কেন সেখানকার একটা পোর্টে চার্জ দিতে হয়, একটা বন্দর চার্জ দিতে হয়। এটা ক্রয়ের সাথে সরাসরি সম্পর্কযুক্ত, তাই এটাকেও আমরা এখানে নিয়ে নেব বন্দর চার্জটা। তাহলে ক্রয় করে সেইটা নিয়ে আসা অর্থাৎ পরিবহন খরচ, এবং সেই নিয়ে আসার আগে যেটা হয়েছে যে বন্দরে ছিল সেই বন্দরের একটা চার্জ দিতে হয়েছে। তো এই সব কিছু মিলিয়ে আমার টোটাল ক্রয় বাবদ খরচ হলো কত? এই 2,55,000, 15,000, 12,000, এ হচ্ছে ক্রয় বাবদ খরচ। আর আমার এই 30,000 টাকা প্রথমেই আমার মজুদ পণ্য হিসাবে ছিল, তাহলে মূলত টোটাল কত টাকা হলো? 3,12,000 টাকা। আচ্ছা, এখন যেটা করতে হবে, আমার সমাপনী মজুদ পণ্যটা বাদ দিতে হবে। আমার সমাপনী মজুদ পণ্য কত টাকা ছিল? এইখানে একটা জিনিস সবসময় খেয়াল করতে হবে, কারণ এখানে ভুল করার খুব একটা বড় ধরনের চান্স আছে। কারণ হঠাৎ করে দেখা গেল যে 1,30,000 টাকাই সমাপনী মজুদ পণ্য হিসাবে চলে আসতে পারে মনের ভুলে। খেয়াল করতে হবে যে আমার সমাপনী মজুদ পণ্য প্রথম যখন আমি বের করেছি নিট চলতি সম্পদ, তখন কিন্তু সমাপনী মজুদ পণ্য এই 2,500 টাকা বাদ দিয়ে 1,30,000 থেকে 2,500 টাকা বাদ দিয়ে কিন্তু আমরা এই যে 2,500 টাকা বাদ দিয়ে দেখিয়েছি। সুতরাং সমাপনী মজুদ পণ্য হিসেবে আমি যখন টাকাটা নিব তখন কিন্তু 1,27,500 টাকাই নিব। আচ্ছা, তাহলে বাদ সমাপনী মজুদ পণ্য কত? 1,27,500। আচ্ছা, তাহলে এই টোটালটার যোগফল হচ্ছে 3,12,000, সেখান থেকে 1,27,500 টাকা বাদ দিলাম, কত থাকলো? 1,84,500। আচ্ছা, তাহলে বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। এই টোটাল বিক্রিত পণ্যের ব্যয় বের হলো কত? 1,84,000। এটা থেকে বাদ দিলে আমার যেটা বের হবে সেটা হচ্ছে
মোট মুনাফা। তাহলে আমার মোট মুনাফা বের হলো কত? 1,48,200। আচ্ছা, অঙ্কে তৃতীয় নম্বরে বলা ছিল যে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে আমার কিন্তু এই অঙ্কে মোট মুনাফা বের হয়েছে 1,41,200। কিন্তু যখন আমি গ নাম্বার করতে যাব তখন তারা বলেই দিছে যে ভাই আপনার মোট মুনাফা এই অঙ্কে যা বের হোক না হোক সেটা দেখার বিষয় না, আমি যেটা বলতেছি সেটা ধরে আপনার করতে হবে। তাহলে তারা কত বলে দিছে? 1,25,000 টাকা। তাহলে আমরা এখন নিট মুনাফার জন্য যে ছক করব সেটা বিশদ আয় বিবরণীর ছক। হ্যাঁ, আচ্ছা, বিশদ আয় বিবরণীর ছক নিলাম, নিট মুনাফা। তাহলে এই যে পার্টটা, প্রথম যে পার্টটা, এই পার্টটায় যে রেজাল্টটা আসে মোট মুনাফা, এই পর্যন্ত কিন্তু তারা গ নাম্বারে বলে দিছে যে মোট মুনাফা 1,25,000 টাকা ধরে নিতে হবে। তারপরের স্টেপগুলি আমরা করব। তারপরের স্টেপ কি? মোট মুনাফা থেকে আমরা পরিচালন ব্যয় বাদ দেই। এটা বাদ দেওয়ার পরে যে টাকাটা থাকবে সেখান থেকে যদি অন্যান্য কোনো আয় থাকে সেটা আমরা যোগ করব, যদি অন্যান্য কোনো ব্যয় থাকে তাইলে আমরা বিয়োগ করব। আচ্ছা, এখন আমি খুঁজবো যে পরিচালন ব্যয় কি কি আছে। পরিচালন ব্যয়ের মধ্যে যেমন বেতন ভাতা, কর অভিকর, দস্তুরি প্রদান, স্টেশনারি, হ্যাঁ, এই যে প্রদত্ত বাট্টা, এই সব কিছুই হচ্ছে অপারেশন বা হচ্ছে পরিচালন ব্যয়ের মধ্যে পড়ে। তাহলে আমরা এক এক করে নিতে থাকি। বেতন ভাতা, এর সাথে সমন্বয়ে কিছুই নাই, 30,000 টাকা। তো আমরা সরাসরি হচ্ছে 30,000 টাকা নিয়ে নিতে পারি বেতন ভাতা। আচ্ছা, এরপর আছে কর অভিকর। কর অভিকরের সাথে কিন্তু সমন্বয় আছে, বলা আছে এখানে করের আছে 1500 টাকা বকেয়া। তাহলে আমরা জানি খরচের বকেয়া যদি থাকে তাহলে যোগ হয়ে যায় খরচের সাথে, আর অগ্রিম থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে এটা যেহেতু বকেয়া এইটা হবে যোগ, আর এটা যেহেতু অগ্রিম এইটা হয়ে যাবে বিয়োগ। তাহলে কর অভিকর আমার আছে কত? 14,500 টাকা। কর অভিকর আছে 14,500 টাকা, এর সাথে আমি বকেয়াটা যোগ করব, অগ্রিমটা বিয়োগ দেব। অগ্রিম আছে 500, বিয়োগ দিলাম, আর যেটা বকেয়া আছে সেটা আমি যোগ করলাম 1500 টাকা। তাহলে এটা যোগ বিয়োগ করলে যেই সংখ্যার দাঁড়ায় সেটা হচ্ছে 15,500। কর অভিকর নেওয়া শেষ। এরপরে নেব দস্তুরি। দস্তুরি এখানে দুইটা আছে, অর্থাৎ কমিশন একটা দিয়েছি একটা পেয়েছি। তাইলে আমরা যেটা দিয়েছি অর্থাৎ খরচ, আমরা জানি খরচ ডেবিট পাশে থাকে, তার মানে এই অ্যামাউন্টটাই হচ্ছে খরচ। তাহলে কমিশন প্রদান, এই কমিশন প্রদান 750 টাকা, 7,500 টাকা, এটাও নিয়ে নিতে হবে। আচ্ছা, আমরা কমিশন বা দস্তুরি যেটাই লিখতে পারি, কমিশন প্রদান লিখলাম। এরপরে আছে স্টেশনারি। স্টেশনারি এখানে একটা কথা বলা আছে, মণিহারি। এইখানে 2500 টাকার মণিহারি কিন্তু এখনও মজুদ আছে, অর্থাৎ এখানে যে 4,000 টাকা আমি খরচ দেখিয়েছি এটা সঠিক না। হ্যাঁ, এই 4,000 টাকার স্টেশনারি আমি কিনেছিলাম ঠিকই, আমি কিনেছি 4,000 টাকার, কিন্তু পুরাটা খরচ হয় নাই। তাইলে আমি যেহেতু লাভ লোকসান করতেছি, এখানে শুধু খরচটুকু নিব। তাহলে খরচ কতটুকু হয়েছে? 4,000 টাকার কিনেছিলাম, 2500 টাকা রয়ে গেছে এখনও। তাইলে বাকি যে টাকাটা সেইটা হচ্ছে খরচ হয়েছে। তাইলে সেটা যদি আমি অঙ্কতে আমি দেখাই যে স্টেশনারি আমার 4,000 টাকা কিনেছিলাম, এখান থেকে এখনও অব্যবহৃত আছে আমার হাতে 2500 টাকা, তাইলে বাকি যে টাকাটা সেটা খরচ হয়েছে, হ্যাঁ, 1500 টাকা। এরপরে কি আছে? ইজারা ভাড়া। এই যে ইজারা ভাড়া 6,500 টাকা। ইজারা বাংলায় ইজারা, ইংরেজিতে বলা হচ্ছে লিজ। হ্যাঁ, লিজ নিয়েছিলাম, লিজের জন্য টাকা দিয়েছি 6,500 টাকা, এটাও একটা খরচ। তাহলে আমার 6,500 টাকা আমি নিয়ে নিলাম খরচ হিসাবে। আর একটা খরচ আছে কি? বাট্টা প্রদান। আমি যেই টাকাটা ডিসকাউন্ট দিয়েছি, ডিসকাউন্ট অ্যালাউ করেছি, সেটা হচ্ছে যাবে। আচ্ছা, এছাড়া আমার এখানে আর কোনো খরচের আইটেম নেই। সুতরাং আমরা এই টোটাল খরচটাকে যোগ করতে পারি। 30,000, 15,500, 7,500, 1,500, 6,500 এবং 7,000। টোটাল যদি আমি যোগ করি তাহলে আমার যোগফল আসে কত? মোট আমার পরিচালন ব্যয় আসবে 68,000। এখন মোট আয় থেকে মোট পরিচালন ব্যয় বাদ দিলে যেটা বের হবে সেটার নাম হচ্ছে মোট পরিচালন আয়। তাহলে কত হবে? 1,25,000 থেকে 68,000 বাদ দিব, তাহলে থাকবে হচ্ছে 57,000। তাহলে মোট পরিচালন আয় আমার বের হয়ে গেল 57,000। এখন বাকি যে আইটেমগুলি আছে যেগুলি আমি নেই নাই, কি নেই নাই? এইখানে দস্তুরির ক্রেডিট পার্শ্বে যে টাকাটা আছে 18,000 টাকা, অর্থাৎ কমিশন প্রাপ্ত
এই টাকাটা নেই নাই। তারপরে এই যে প্রাপ্ত লভ্যাংশ, ক্রেডিট পাশে ডিভিডেন্ড যেটাকে ইংরেজিতে বলে, এটা আমরা নেই নাই। আর একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা, হ্যাঁ, ডিসকাউন্ট যেটা রিসিভ করেছি সেটা নেই নাই। অর্থাৎ এই যে তিনটা আইটেম কিন্তু আমি এখনও দেখাই নাই। তাহলে তিনটা আইটেম কি, আয় না ব্যয়? তিনটা আইটেম হচ্ছে আয়। কিভাবে বুঝলাম? যেহেতু টাকার অঙ্কটা ক্রেডিট পার্শ্বে দেওয়া আছে, ক্রেডিট পার্শ্বের যে অ্যামাউন্টগুলি দেওয়া থাকে সেগুলি হয় দায় হবে, অথবা হচ্ছে মালিকানা সত্ত্বের যে মূলধন আইটেম হইতে পারে, অথবা হচ্ছে আয় হবে। সুতরাং এইখানকার আইটেমগুলি দেখে আমরা বুঝতে পারি সহজে যে এগুলি আয়। তাহলে এই আয়গুলি আমরা নিব, যে কমিশন, প্রাপ্ত লভ্যাংশ, এই যে প্রাপ্ত লভ্যাংশ এবং হচ্ছে প্রাপ্ত বাট্টা, এই তিনটা আইটেম আমরা এখানে অন্যান্য আয় হিসাবে নিয়ে নিব। আচ্ছা, প্রাপ্ত কমিশন কত ছিল? 18,000, প্রাপ্ত লভ্যাংশ ছিল 30,000 এবং প্রাপ্ত বাট্টা ছিল 12,800। তাইলে এইগুলি সব যোগ করলে যেই অ্যামাউন্টটা আসবে সেটা হচ্ছে আমার মোট অন্যান্য আয়। এখানে কিন্তু কোনো ব্যয় নাই, যে কারণে আমি বিয়োগ দেই নাই, সরাসরি আয়। তাহলে এই তিনটা আইটেম যোগ করলে আয় আসবে 60,800। তো মোট পরিচালন আয় আছে 57,000, সেই সাথে আরও আয় আছে, এই জন্য যোগ করব আমরা। এই দুটাকে যোগ করলে যা আসবে সেটাই হচ্ছে আমার নিট আয়। এখন আপনাদের অঙ্কে বইয়ে দেখবেন যে এখানে নিট আয় সম্ভবত 99,000 বা এরকম 99,800 সামথিং দেওয়া আছে, যেটা হচ্ছে ওনারা সম্ভবত এই প্রাপ্ত কমিশনটা ওখানে কনসিডার করে নাই। তো আপনি এভাবে করলেই আমার মনে হয় সুবিধা হবে, আমি যেভাবে করিয়েছি। তো ফাইনালি এখন আমাদের অ্যান্সার কি আসলো? অ্যান্সার আপনি লিখতে পারেন যে নিট চলতি সম্পদের পরিমাণ আমাদের আসছে 1,40,500, এই যে 1,40,500। তারপর হচ্ছে মোট মুনাফা আমরা পেয়েছি 1,41,200 এবং নিট মুনাফা পেয়েছি আমরা 1,17,800, যার মধ্যে মোট পরিচালন আয় হচ্ছে 57,000। আপনি এটা আলাদা আলাদা করেও দেখাতে পারেন বা শুধু নিট আয় একবারেও দেখাতে পারেন। এই যেভাবে মোট পরিচালন আয়টা আলাদা দেখাতে পারেন, নিট আয়টা আলাদা দেখাতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের মতো সৃজনশীল প্রশ্ন নাম্বার 7-এর সমাধান। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী টিউটোরিয়ালে। অনেক অনেক ধন্যবাদ।